গত কয়েকদিন ধরে আমাদের সোশ্যাল মিডিয়ায় মোটামুটি একটা হইচই শুরু হয়ে গেছে যে সৌম্য সরকার অবশেষে খেলায় ফিরতেছে। এটা শুরু হওয়ার কারণ আছে, রংপুর রাইডার্স পেজ সৌম্যর খুব নাটকীয় একটা ভিডিও দিছে। সেখানে সৌম্য খুব নাটকীয়ভাবে হেলমেটের দিকে তাকায় আছে, ইংরেজিতে পেছনে কমেন্ট্রি চলতেছে এবং তারা বলতেছে যে সৌম্য জ্বর দেখার জন্য আমরা প্রস্তুত কিনা। এর মধ্যে গতকাল থেকে এবং আজকে সারাদিন একটা আলোচনা ছিল যে আগামীকালই রংপুরের হয়ে ম্যাচ খেলতে নামবে আগামীকালই রংপুরের হয়ে ম্যাচ খেলতে নামবে সৌম্য সরকার। কিন্তু এইখানে আমরা যেটা খবর পেলাম যে আগামীকাল তো সম্ভব হচ্ছেই না, আরো এক সপ্তাহের মধ্যে সৌম্যর পক্ষে ম্যাচে ব্যাটিং করা আসলে সম্ভব হচ্ছে না। বিসিবির চিকিৎসা বিসিবির চিকিৎসা বিভাগ নিশ্চিত করছে যে সৌম্য ব্যাটিং করতে পারতেছেন নেটে, এটা ঠিক আছে, কিন্তু এখনই তার পক্ষে ম্যাচ খেলা সম্ভব না। তো আসলে সৌম্যর কি অবস্থা এবং কেন সৌম্যরে মাঠে ফেরানোটা খুব জরুরি হয়েছে, দ্রুত ফেরানো, সেটা একটু বলি। দেখেন, সৌম্য এই দফায় জাতীয় দলে ফেরার পরে মানে হাতুরু সিং এ যখন আবার কোচ হয়ে আসলো তখন 2023-এর শেষ দিকে ওরে জাতীয় দলে ফেরাইছে। সৌম্য আগেও কিন্তু আমাদের ওয়ানডের ওয়ান অফ দি বেস্ট ব্যাটসম্যান ছিল। মানে সৌম্য সমস্ত উত্থান পতনের পরেও ওপেনার হিসাবে সৌম্যর অ্যাভারেজ 30-এর উপরে, যেটা আমাদের যে কোনো ওপেনারের জন্য ওয়ানডেতে বেস্ট অ্যাভারেজ। ফলে সৌম্য আমাদের সেরা ওয়ানডে ওপেনার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আতর সিং এবার তাকে ফেরানোর পরে সে আসলে দুর্দান্ত ফর্মে আছে। সৌম্য এবার কামব্যাকটা করলো ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওখানে প্রথমে 2টা ম্যাচ মাত্র সে রান পায় নাই, এরপরই একটা 169 রানের ইনিংস খেললো। দ্যাট ওয়াজ ট্রিমেন্ডাস। ওই ইনিংসটা মানে নিউজিল্যান্ডের মাটিতে নেলসনে খেলা ছিল। নেলসনে আমার ধারণা 169 রানের ওই ইনিংস 150 বা এরকম বলে ওইটা খেলতে পারলে মানে উইথ ডিউ রেসপেক্ট সচিন টেন্ডুলকারও বলতে যেতেন, সে যে ইনিংস খেলছিল। মানে নেলসনে আপনি পেস বোলারদের পিটায় 169 রানের ইনিংস খেলতেছেন, এটা ছেলে খেলা না। মাথায় রাখেন, এর আগে প্রায় 2 বছর সৌম্য জাতীয় দলের কোনো আলোচনাই ছিল না, সে অলমোস্ট হারাই গেছিল। আমরা ধরেই নিয়েছিলাম যে সৌম্য আর কোনোদিন ফিরবে না। সেখান থেকে ফিরে সে ওই ইনিংস খেললো। তারপর থেকে আপনি যদি দেখেন, তারপর থেকে এ পর্যন্ত সে 11টা ওয়ানডে খেলছে। এই 11টা ওয়ানডেতে সে 2টা 50 করছে আর ওই একটা সেঞ্চুরি তো আছে। এই সময় সে রান করছে 47.7 সামথিং, মানে অলমোস্ট 48 অ্যাভারেজে। 48 অ্যাভারেজে প্রায় 1 বছর ধরে রান করা, ভাই এটা ছেলে খেলা না। ফলে সৌম্যর ফেরা নিয়ে যে আমরা দর্শকরা বিরাট আগ্রহী থাকবো, এতে কোনো সন্দেহ নেই। একই সঙ্গে সৌম্য সম্প্রতি একটা টি-20 টুর্নামেন্ট খেলছে এই রংপুরের হয়েই, গ্লোবাল সুপার লিগ। ওটা ওয়েস্ট ইন্ডিজে ছিল। যদিও ওরা করতে চাইছিল চ্যাম্পিয়ন্স ট্রফির মতো, হয় নাই, কিছু ছোট ছোট দল নিয়ে খেলছে। তো ওইখানেও সৌম্য দুর্দান্ত খেলছে। ওইখানে সৌম্য 5 ম্যাচে 188 রান করে টুর্নামেন্টেরই সর্বোচ্চ রান স্কোরার ছিল। তার ভিতরে মোস্ট ইন্টারেস্টিং ছিল ফাইনালে তার ইনিংসটা। ফাইনালে সে 55 বলে 86 রানের ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। এবং ওই ইনিংসে বলে দিয়েছিল যে সৌম্য শুধু ওয়ানডেতে না, সে আসলে টি-20তেও হয়তো তার রূপটা দেখাতে পারে। যদিও এবার ফেরার পরে টি-20তে 8টা 10টা ম্যাচ খেলছে এবছর, মানে 24 সালে, কিন্তু সেটা খুব ভালো না। তার নর্মাল যে অ্যাভারেজ ওটা থেকে সামান্য একটু বাড়ছে, মানে হয় 17-18 অ্যাভারেজ হয়েছে। স্ট্রাইক রেট এখনো সে 130 পার করতে পারতেছে না। মানে সৌম্যর টি-20তে এখনো ফাম্বলটা চলতেছে। তারপর তারপর ঘরের মাটিতে বিপিএল হচ্ছে, এই সময় সৌম্যকে আমাদের দেখা খুব দরকার ছিল। আর এবার বিপিএল এর মজাটা কি, আমি সৌম্যরে কেন বেশি মিস করতেছি, সেটা হচ্ছে এবার বিপিএল এর উইকেটগুলো হচ্ছে ট্রু উইকেট। এই যে চিটাগাঙে খেলা শুরু হচ্ছে আজকে, চিটাগাঙে আপনারা দেখবেন বাউন্ডারি যেমন বাকি 2 ভেন্যুতে ছোট করা হয়েছিল, এখানে তাও করা হচ্ছে না, বড় বাউন্ডারি থাকবে, ট্রু উইকেট। ট্রু উইকেটের বৈশিষ্ট্য কি, অনেকবার বলছি যে একদম জেনুইন পেস থাকবে, ইভেন পেস থাকবে। মানে পেস মানেই আবার অস্ট্রেলিয়া ভাবেন না যে আপনার মাথায় চলে আসবে, তা না, কোমরের কাছে আসবে কিন্তু রেগুলার আসবে। 2-একটা বল একটু নিচু হইতে পারে, 2-একটা বল মাথার উপর দিয়ে যাইতে পারে, কিন্তু রেগুলার আপনি কোমরের কাছে বল পাবেন। সৌম্যর মতো ব্যাটসম্যান যারা খুব বেশি নিচু হতে চায় না, যাদের ফুটওয়ার্ক কত ভালো না, তারা মূলত এই পেস সহায়ক উইকেট, যেখানে আর কি একটু বাউন্স থাকে একটু পেস থাকে এবং বাউন্সটা রেগুলার থাকে, এসব জায়গায় ফাটায় দেয়। তার প্রমাণ দেখবেন সৌম্যর বেশিরভাগ ভালো ইনিংস হচ্ছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায়। তো এটার কারণ হচ্ছে ওইটা খুব পছন্দ করে। সেই ট্রু উইকেটে খেলা হচ্ছে, আমাদের ব্যাটসম্যানরা সবাই ফাটায় দিচ্ছে। এরকম একটা অবস্থায় সৌম্যরে খুব দেখতে ইচ্ছা করতেছিল যে সৌম্য এই বিপিএলে একেবারে নতুন চেহারার এই বিপিএলে কি করে। আমি নিশ্চিত সৌম্য যদি শুরু থেকে এবার বিপিএল খেলতে পারতো, তাহলে সে টপ রান গেটারদের মধ্যে থাকতো। স্ট্রাইক রেটটা কি হতো এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, কারণ ও তো ওই যে আপনার বলের মেরিট বুঝে তারপরে শট করে, এটা টি-20-র জন্য একটা সমস্যা।
আনঅর্থোডক্স শট ওরাতে একটু কম। এটা যদি বাড়াইতে পারে তখন টি-20তে সে ভালো করবে। কিন্তু এইটা সত্যি সে প্রচুর রান করতে পারতো, একটা সেঞ্চুরি, দুইটা হাফ সেঞ্চুরি এসব হয়ে যেত, কারণ উইকেট ওরে সাপোর্ট করে, এবং সেটা আমাদের জাতীয় দলের জন্য খুব জরুরি। দেখেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সেকেন্ড টি-20টা খেলতে গিয়েও স্লিপে ওই বল ধরতে গিয়ে আঙুলে সেলাই লাগলো, মনে হয় 3টা বা 4টা সেলাই লাগলো। তারপর থেকে তো এই পর্যন্ত গত সপ্তাহ পর্যন্ত একদম বসেই ছিল, আঙুলের ব্যান্ডেজও ওপেন হয় নাই। আজকে আমি ডাক্তার দেবাশিস চৌধুরীর সঙ্গে কথা বললাম, উনি হচ্ছেন বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান। তো উনি বললেন যে দাদা দাদা আমরা মিডিয়াতে দেখছি যে শুধু সেলাই লাগছে কয়েকটা, শুধু কাটছে, ব্যাপারটা কিন্তু এইটা না, আরেকটা সমস্যা আছে সঙ্গে। যদি শুধু সেলার প্রবলেম হতো তাহলেও কালকে ম্যাচ খেলতে পারতো, কিন্তু সমস্যা হচ্ছে আঙুলটা ডিসলোকেটেড হয়ে গেছিল, মানে আঙুলটা জায়গা থেকে সরে গেছিল, এতখানি সরে নেই, যত দেখেছি এটা কয়েক সেন্টিমিটার সরে। এটার ফলে যেটা হয়েছে সে ওই সে ধাক্কাটা কাটায় উঠছে, আপনার যে কেটে গেছিল ওই ধাক্কাটা কাটায় উঠছে, ব্যান্ডেজ ওপেন করা হয়ে গেছে, ব্যাট করতে পারতেছে, এবং গত দুদিন নেট করতেছে, আমি নেটের ভিডিও দেখলাম বা বরিশাল টিমের সঙ্গে কথা বললাম, সুন্দর ব্যাটে বলে হচ্ছে, ব্যাট চালাতে পারতেছে। কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে, আমি রংপুরের আরেকটা সোর্স থেকে জানলাম যে বল যখন জোরে এসে ব্যাটে হিট করতেছে তখন ওই ডিসলোকেশনের কারণে ও একটু ডিসকমফোর্ট ফিল করতেছে, মানে বলটা ওর তো ব্যাট কিন্তু ও খুব শক্ত করে ধরে, ওর গ্রিপ কিন্তু খুব শক্ত, এটা আবার একটা ত্রুটি ওর। ওই শক্ত গ্রিপের ব্যাটসম্যানদের যদি আঙুল ডিসলোকেশন থাকে এবং সেখানে যদি বল একটু জোরে লাগে তাহলে তার জন্য কঠিন। আর যাই হোক এইসব টেকনিক্যাল ব্যাপার বাদেও দেবাশিসদা বললেন যে ডিসলোকেশনের কারণে ওর আরও এক সপ্তাহ রেস্ট নিতে হবে, মানে নক করবে, হালকা হালকা নক করবে, ম্যাচ খেলতে পারবে না। কারণ ম্যাচে তো শুধু ব্যাট করতে হবে না, ম্যাচে আরও অনেক কাজ করতে হবে, ও পার্ট টাইম বোলার, তারপর ফিল্ডিংয়ের ব্যাপার আছে, ফিল্ডিংটা সবচেয়ে বিপজ্জনক। ওই সময় যদি কোনো বল এসে আঙুলে হিট করে নতুন করে আঙুলটা ডিসলোকেটেড হয়ে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। ফলে আমরা যতই শখ করি সৌম্যকে আগামীকাল জোর করে দেখা যাবে না। সেক্ষেত্রে কবে দেখা যাবে এইটা মোটামুটি আমি নিশ্চিত হয়েছি যে আর ঠিক 7 দিন পরে ওকে বিসিবি বলছে মাঠে খেলতে নেমে যাওয়া। ঠিক 7 দিন পরে মানে দাঁড়ায় হচ্ছে আগামী 21 তারিখ। 21 তারিখ তো রংপুরে খেলা নেই, রংপুরের এই চিটাগাং পর্বে ম্যাচ হচ্ছে 2টা, তার মধ্যে শেষ ম্যাচ হচ্ছে 23 তারিখ, ওটা চিটাগাং পর্বেরই শেষ ম্যাচ। ও 24 তারিখ সবগুলো দল আবার ঢাকায় চলে আসবে, 26 তারিখ থেকে ঢাকায় খেলা হবে। তার মানে চিটাগাং পর্বের শেষ ম্যাচে সৌম্যরে আমরা দেখলেও দেখতে পারি, যদি ফিল করে, রংপুর রাইডার্স ফিল করে যে তারা এই ম্যাচে খেলাবে, নতুবা ঢাকা পর্বে তার খেলা নিশ্চিত, ঢাকা পর্ব এবং প্লে অফ, যেহেতু রংপুর অলরেডি প্লে অফ কনফার্ম করে ফেলছে, প্লে অফে আমরা তাদের দেখতে পাবো, এবং রংপুরের এটাই দরকারও। রংপুর দুর্দান্ত ছন্দে আছে, ওদের 8 নাম্বার পর্যন্ত ব্যাটসম্যান, কিন্তু ওদের ওপেনিংয়ে একটু ক্রাইসিস হয়েছে অ্যালেক্সেস চলে যাওয়ার পরে। ওদের শুরুতে তো দুর্দান্ত ওপেনিং করে দিচ্ছিল স্টিভেন টেলর আর অ্যালেক্স হেলস, কিন্তু হেলস চলে যাওয়ার পরে টেলরের সঙ্গী পাওয়া যাচ্ছে না, কখনো আজিজুল হাকিম তামিম, কখনো তৌফিক, এরা ওপেন করতেছে। তৌফিক মাঝামাঝি কিছু ইনিংস খেলছে যেগুলো ঠিক কার্যকর না, মানে ওরকম স্ট্রাইক রেটও না, বড়ও হচ্ছে ইনিংসটা। ফলে যেটা হচ্ছে যে ওদের মিডল অর্ডার খুব ভালো, লোয়ার অর্ডার একদম 8 নাম্বার পর্যন্ত, 8 নাম্বারে ব্যাট করবে সাইফুদ্দিন, বুঝতে পারতেছেন কত সুন্দর ব্যাটিং লাইন আপ। স্টিল সব দল চায় তাদের ওপেনিংটা ভালো হোক। এখন যেহেতু হেলস নাই, এই অবস্থায় স্টিভেন টেলর আর সৌম্য যদি ওপেন করতে পারে রংপুর একটু দুশ্চিন্তা থেকে বাঁচে। ফলে আমার মনে হয় কালকের ম্যাচ যেহেতু তারা খেলাতে পারতেছে না, অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা 23 তারিখে সৌম্যকে মাঠে নামায় দিতে চাইবে, এবং সেটাই হয়তো তারা বিজ্ঞাপনে বোঝাতে চেয়েছে। যাই হোক আমরাও রংপুরের মতো অপেক্ষা করি, আমরাও সৌম্য জ্বর দেখার অপেক্ষায় আছি, দেখি সরকার ফিরে এসে কি করে। সরকারের জন্য শুভেচ্ছা।